আর্মির সাথে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গায় তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দোনো জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এখন যেমন ধরেন একটা পতাকা বৈঠক যদি এখন করতে হয়, মিয়ানমার সরকারের সাথে আমাদের কিন্তু পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নাই, যেহেতু তারা এই পারে আসতে পারে না। এবং আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে, বাট তাদের সাথে তো আবার ওই ধরনের বৈঠকও তো করা একটু ডিফিকাল্ট। বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই, কোনো শঙ্কারই কোনো কারণ নেই। যেমন আরাকান আর্মির সাথে আমাদের পার্সোনালি যদি কথা হয়, তারা যদি বলছেন তাদের নীতি হচ্ছে শত্রু শত্রু বন্ধু, বাংলাদেশ যদি সেটা মনে করে কিনা, যেহেতু আমাদের নতুন প্রতিবেশী ফেব্রুয়ারি যখন শুরু হয় তখন মিয়ানমারের বিজেপি ছিল, আর এখন পুরোটাই আরাকান আর্মির ক্যাম্পগুলো দখল করে নিয়েছে, সেক্ষেত্রে নতুন প্রতিবেশী নিয়ে আমাদের স্ট্র্যাটেজিগত এটা কিন্তু আপনারা জানেন এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। সীমান্তে এখনো বেশ কিছু জায়গা বিশেষ করে রাজিডংয়ের ডাউনে যেগুলো আছে, যেমন আরাকান আর্মির সাথে গতকালকেও তারা যেটি বলেছে যে এখন পর্যন্ত যে 3টি জায়গা এবং সিপিআইসহ যে 3টি জায়গা খালি আছে সেগুলোতে তারা মূলত সমুদ্র পথটা ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে আমাদের বিজিবির পাশাপাশি কোস্টগার্ডও লাগে, তো আমরা আসলে এই নৌ নিরাপত্তাটা কিভাবে এখন আপনারা সবাই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা মানে জায়গা আমাদের নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা দিয়ে যেতে চায় এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো ওর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে এবং হয়তো অচিরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। মাননীয় উপদেষ্টা, গতকাল আমরা খবর পেয়েছি যে 3 জন বনরক্ষী সহ 19 জন শ্রমিক অপহৃত হয়েছে, তাদের উদ্ধারের বিষয়ে বা তাদের সর্বশেষ কি অবস্থা আপনি কি কোনো জানতে পেরেছেন? তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে, অচিরেই তারা হয়তো আল্লাহ দিলে উদ্ধার হয়ে যাবে। কারা অপহরণ করেছে জানতে পেরেছেন? মানে অপহরণ দুষ্কৃতিকারীরাই অপহরণ করেছে। মাননীয় উপদেষ্টা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা দেখছি সীমান্তে প্রতিনিয়ত আমাদের কয়েকদিন পর পরে দেখছি যে সীমান্ত হত্যা হচ্ছে, পতাকা বৈঠক হচ্ছে, সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না, মাদক চোরাচালান সবকিছু বন্ধ হচ্ছে না, তারা আবার উল্টো বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে। এই বিষয়ে আপনাদের পলিসিগত বিষয়টাকে যদি একটু বলতেন। আমাদের পলিসিগত বিষয় আপনারা আজকে দেখছেন, আমি অ্যাড্রেসের সময় একটা লাইন কিন্তু আমি পরপর 2 বার পড়েছি, আমার উত্তর হইল ওইটি। হ্যাঁ, আমার উত্তরটা ওইটাই যে বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতি উত্তর দিচ্ছি। তা আমি সাংবাদিক ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ওরা মিডিয়া কিন্তু প্রচুর মিথ্যা কথা, আমি ম্যাক্সিমামই এটা কিন্তু প্রতি উত্তর আপনারা দিতে পারেন, আপনারা দিচ্ছেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে আপনারা দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদের আরও সোচ্চার হইতে হবে, আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে যাচ্ছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আরও বেশি প্রচার করেন এটা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, সবার জন্য ভালো। আপনারা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আপনারা এটা আপনারা বজায় রাখবেন। সীমান্ত হত্যাটা বন্ধেই আপনাদের সত্যি কথা যে সীমান্ত হত্যা কিন্তু শূন্যের কোঠা আসছে না। এই পরপর যে 2টা হয়েছে এটা খাসিয়াদের সমস্যা, এটা কিন্তু খাসিয়া পল্লী তো ওখানে একটু সমস্যা রয়ে গেছে, এই পারও খাসিয়া আছে, ওই পারও খাসিয়া আছে, এবং এই খাসিয়ার অনেক সময় এপার থেকে ওপারে ক্রস করে যায়, এবং নিজেদের ভিতরে একটা শত্রুতা আছে, ওইটা অনেক সময় তারা উদ্ধার করে। ফেলানি হত্যা থেকে শুরু করে আমরা দেখেছি অনেক হত্যা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের, কিন্তু সেই বিষয়ে আমরা তারা যতটা বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে আমরা শুধু পতাকা বৈঠক দেখছি, আমরা কিন্তু আসলে অন্য বিষয়গুলো আমরা দেখছি। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে তারা সীমান্ত হত্যাটা বন্ধ হয়ে আসে, তারা সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে, বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বাত্মক এখন যে লাস্ট যে 2টা হত্যা হয়েছে এই 2টা কিন্তু বিএসএফ এর মাধ্যমে না, এটা হয়েছে লোকালদের মাধ্যমে।
মানে দুই নিজেদের ভিতরে দুই গ্রুপের অন্তকন্দ এই দুইটা ছিল। তা আপনারা ভালো থাকেন। হ্যাঁ, সর্বশেষ আরেকটি প্রশ্ন, সেটি হলো যে বিজিবির জনবলের অনেক সংকট রয়েছে। আমাদের সীমান্ত এলাকায় বিজিবির ডিউটি অনেক কষ্ট করে তারা ডিউটি করে। তারা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা, এবং পাহাড়ি এলাকায় বিজিবির সদস্যরা যেভাবে ডিউটি করে, এটি যদি আপনি একবার সরেজমিন যেতেন তাদের কষ্টের বিষয়টা উঠে আসতো। বিজিবির এই জনবলের বিষয়টা বাড়ানোর বিষয়টা আপনি কিভাবে দেখবেন? আপনি হয়তো জানেন আমি কিন্তু এর আগে বিজিবিতে 2বার চাকরি করে গেছি। আমি বিজিবিতে ডিজিও ছিলাম এবং আমি সেক্টর কমান্ডার ছিলাম। আমি বিজিবিতে ডিজি প্রায় 3 বছরের অধিককাল ছিলাম। তা আপনি যে পয়েন্টটা উঠেছেন আমি খুবই খুশি। আপনি এখন এটাকে আপনারা যেমন শুধু বিজিবি নাই, এই যে আমার পুলিশ বাহিনীরও এদের যে থাকার অবস্থা, এদের খাওয়ার অবস্থায় এদের কি পরিমাণ কষ্ট করতেছে, এটা আপনার জাতির কাছে উঠাই ধরেন। এবং এদের জন্য যে বাজেট যেন আরো বাড়ানো দরকার, এটা কিন্তু আপনারা পারেন। আপনারা যদি এই জিনিসটা ফলাও করে প্রচার করেন, তবে কিন্তু সরকার তাদের জন্য বাজেট বৃদ্ধি করতে বাধ্য হবে। এই বাহিনীগুলি যে কি পরিমাণ পরিশ্রম করে, বিজিবি নাই, আপনার র্যাব, পুলিশ যারা আছে এবং আনসার যারা আছে এবং অন্যান্য সব বাহিনীগুলি, ইভেন মাদকের রয়েছে, তাদের তো ক্ষেত্রে যেসব টাকা বাড়ানোর প্রয়োজন হয়, এগুলি কিন্তু আমরা বললেও অনেক সময় হয় না। আপনারা বললে কিন্তু আরো বেশি ইফেক্টিভ হবে। আপনারা যদি এটা প্রচার করতে থাকেন যে এদের জন্য জনবল বাড়ানো দরকার, এদের হাতিয়ার বাড়ানো দরকার, এদের খাবার উন্নতি করা দরকার, এদের থাকার ব্যবস্থা উন্নতি করা দরকার, এটা যদি আপনারা প্রকাশ করেন, আপনারা যদি মিডিয়া এটা প্রকাশ করে যান, তো আমাদের জন্য এবং এই বাহিনীগুলির জন্য কিন্তু অনেক উপকার হবে। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের